এক রাজা ভোগবিলাসে এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে সে নিজেরই মেয়ে, নিজের রক্তমাংসের সন্তানকে কুনজরে দেখতে শুরু করেছিল। কিন্তু এরপর এমন এক ঘটনা ঘটে যায় যা সবকিছু কাঁপিয়ে দেয়। বিলাসনগর নামে এক রাজ্যে রাজা মদনপাল শাসন করতেন। রাজা মদনপাল ছিলেন অত্যন্ত ধূর্ত ও ভোগবিলাসী প্রকৃতির। তার মন সর্বদা নারী, মদ ও ভোগের চিন্তায় মগ্ন থাকত। রাজ্যের যে কোনো সুন্দরী নারী তার চোখে পড়লেই তিনি তাকে নিজের ভোগের বস্তু করে তুলতেন। রানী প্রেমলতা এই ধরনের কাজকর্মে অত্যন্ত মর্মাহত ছিলেন। কিন্তু রাজা রানীর দুঃখকষ্ট নিয়ে কখনো ভাবেননি। তিনি নিজের রাজসভায় নাচগান, মদ্যপান ও নারীর সঙ্গে ভোগবিলাসে ব্যস্ত থাকতেন। দুরাচারী রাজা মদনপালের কোনো সন্তান ছিল না, যদিও এ নিয়ে তার তেমন কোনো দুঃখবোধ ছিল না। শুধু মাঝে মাঝে চিন্তা করত, যদি তার একটি পুত্র সন্তান থাকত তাহলে সে তার মৃত্যুর পর রাজ্যের দায়িত্ব নিতে পারত, তার বংশধারা চালিয়ে যেতে পারত। কিন্তু এটি ছাড়া সন্তান লাভের প্রতি তার কোনো গভীর আকাঙ্ক্ষা ছিল না। দুষ্ট রাজা কামনায় অভিভূত হয়ে মহাত্মাজির সামনে একেবারে ভ্রান্ত ও নিজের ইচ্ছেমতো বানানো গল্প উপস্থাপন করে বলল, প্রভুজি, যদি কেউ একটি আমগাছ লাগিয়ে তা লালন পালন করে বট করে তোলে এবং পরে গাছটি বড় হলে তার ফল অন্য কাউকে না দিয়ে নিজে খায়, তাহলে কি সেটি পাপ হবে? রাজার কথা শুনে মহাত্মাজি বললেন, না রাজন, যদি শুধুই গাছের ফল খাওয়ার কথা হয় তবে এতে কোথায় পাপের কথা আসে? নিজের বানানো গল্প এবং মহাত্মাজির সামনে সত্য আড়াল করে ঘৃণিত রাজা নিজের মনের মধ্যে এক ধরনের সন্তুষ্টি খোঁজে, যেন তার কুৎসিত চিন্তাভাবনা ভুল নয়। এরপর সে খুশিমনে মহাত্মাজিকে প্রণাম করে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। রাজার সঙ্গে থাকা তার দাস ভীমার কাছে রাজার এই গল্প এবং তার ব্যবহার খুব অদ্ভুত লাগছিল। কিন্তু রাজাকে কিছু বলার বা জিজ্ঞাসা করার সাহস তার ছিল না। এদিকে দুর্ভাগা রাজকুমারীরও সারারাত ঘুম হয়নি। সকাল হলে সে মন খারাপ করে বিছানা থেকে ওঠে। নতুন জীবন যেন ফিরে এসেছিল। অপূর্ব সুন্দর চোখ ও অবয়ব বিশিষ্ট সেই অনন্য কন্যাটির মাঝে যেন রানী প্রেমলতার প্রাণী বাস করত। রানী যখনই তাকে স্পর্শ করতেন বা আদর করতেন তার সব দুঃখ দূর হয়ে যেত। রানী তার কন্যার অসাধারণ সৌন্দর্য দেখে তার নাম রাখেন তারাবতী। ওদিকে রাজা আগের থেকেও নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। কন্যা সন্তান জন্মের পর তিনি রানীর কাছে একেবারেই যাওয়া বন্ধ করে দেন। এখন তিনি আগের থেকেও বেশি নির্মম এবং স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। এভাবেই সময় কাটতে থাকে। রাজকুমারী তারা এখন 10 বছর বয়সী। সে এতটাই সুন্দর ছিল যে তার মতো সৌন্দর্য আর কারোর মধ্যে ছিল না। রানী প্রেমলতা এখন তার মেয়ে রাজকুমারী তারাবতীর বিয়ে নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কারণ সেই পুরনো সময়ে ছোট বয়সেই সন্তানদের বিয়ে দিয়ে দেওয়া হতো এবং যখন তাদের 18তম জন্মদিন পালন করা হতো তখন সেই বিয়ে কার্যকর বলে গণ্য হতো। অর্থাৎ যে ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হতো সেই ছেলের বাড়িতে মেয়েটিকে যেতে হতো। এই চিন্তায় রানী রাজার কাছে যান। রানী প্রেমলতা তার কন্যার বিবাহ নিয়ে চিন্তিত হয়ে তার নিষ্ঠুর স্বামী রাজা মদন পালের কাছে যান এবং বলেন, মহারাজ, আপনি যদি আপনার কন্যার মুখ দেখতে না চান তাহলেও না হয়। আপনি যদি আমার কাছেও আসতে না চান তাহলেও না হয়। কিন্তু এখন আমাদের কন্যা 10 বছরের হয়ে গেছে। অন্তত তার জন্য না হলেও এই সমাজের জন্য কিছু ভাবুন। মানুষ কি বলবে? এই বয়সে তো সবাই তাদের সন্তানদের বিয়ে দিয়ে ফেলে। তাই হে রাজা, দয়া করে শীঘ্রই রাজকুমারীর জন্য একজন যোগ্য পাত্র দেখে তার বিয়ে দিয়ে দিন। রাজা মদন পাল অনিচ্ছা সত্ত্বেও রানীর কথা শুনলেন এবং চিন্তা করলেন, রানী ঠিকই বলছে। সবাই কি ভাববে? এই চিন্তা মাথায় নিয়েই রাজা অবশেষে রাজকুমারী তারাবতীর জন্য একটি উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই কাছাকাছি অবস্থিত প্রতাপগড় নামে একটি রাজ্যে রাজকুমারী তারাবতীর বিয়ে ঠিক হয়ে গেল। সেই সময় প্রতাপগড়ে রাজা ধর্মপাল শাসন করতেন। তার একটি মাত্র পুত্র ছিল যার নাম ছিল। আপনি চাইলে আমি কাহিনীটি চালিয়ে যেতে পারি। পাত্রের নাম বা তার চরিত্র সম্পর্কে জানাতে পারেন।